চুপি চুপি চেহারাটা পাল্টে সাজে বহুরূপী কেউ কেউ অবিরাম চুপি চুপি চেহারাটা পাল্টে সাজে বহুরূপী বোঝা তো যায় না তাদের মতি গতি সমাজের ছোট বড় অসঙ্গতি এরই মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি ইত্যাদি 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 এই মিলনায়তন এবং এই মিলনায়তনের বাইরে এই মুহূর্তে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজ 31শে ডিসেম্বর আমাদের বিজয়ের মাসের এই শেষ দিনে বিশেষ করে শুভেচ্ছা জানাচ্ছি প্রতিটি দেশপ্রেমিক মানুষদের প্রতি। কালকের সূর্য উঠবে নতুন বছরের আগমন বার্তা নিয়ে। নববর্ষের আগামী স্পর্শে আনন্দ হর্ষে সবাইকে জানাচ্ছি প্রীতি এবং অভিনন্দন। একই সঙ্গে আপনাদের প্রিয় ইত্যাদি আগামীকাল পা দেবে তার 17তম বছরে, অর্থাৎ ইত্যাদি হবে সপ্তদশী। আপনাদের সবার ভালোবাসা, ভালো লাগা এবং আন্তরিক সহযোগিতার কারণেই ইত্যাদি এই সুদীর্ঘ যাত্রাপথ পাড়ি দিতে পেরেছে। তাই ইত্যাদি পরিবারের সবার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, প্রকাশ করছি আন্তরিক কৃতজ্ঞতা। নববর্ষকে বরণ করার ধরন ধারণ বিভিন্ন কারণে ভিন্ন এবং বিভিন্ন। বাংলা বছরে এক, ইংরেজি বছরে অন্য, আবার অনেকের জন্য নানা সংস্কারাচ্ছন্ন দিন হিসেবে গণ্য হয় বর্ষ শুরুর এই দিনটি। সব রেডি, এই যে দেখেন সব সাজাই রাখছি, বসে। কি এসব তুই কি করেছিস? এই পান্তা ভাত, ইলিশ ভাজা, শুকনো মরিচ, এই সাত সকালবেলা এসব কে খাবে? হ্যাঁ কেন আম্মা, আপনি না কালকে কইলেন যে আজকে নববর্ষ। নববর্ষ হলে পান্তা ভাত খেতে হবে, এটা তোকে কে বললো? কেন, এই যে গত বছর নববর্ষ তো আপনি পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, পোড়া মরিচ এটি খাইছেন, তাই আমি ভাবলাম এই আজ নববর্ষ আপনি সকালে পান্তা ভাত খাইবেন। হায় আল্লাহ, আরে এই নববর্ষ তো সেই নববর্ষ না, সেটা ছিল পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। তাই সেদিন পান্তা ভাত আর ইলিশ ভাজা খেয়েছিলাম। আর আজকে হচ্ছে ইংরেজি নববর্ষ। কোনটা ইংরেজি আর কোনটা বাংলা আমি কি অত বুঝি? ওয়ালাইকুম সালাম। কাকে চাই? জি, এটা কি আকবর সাহেবের বাসা? জি। উনি আছেন? আছেন। আপনি কোত্থেকে এসেছেন? জি, ওনার নামে একটা ডায়েরি আছে। ডায়েরি? জি, শুনুন। এই তুমি কি করেছো? কেন, আমি আবার কি করলাম? নিশ্চয়ই কিছু করেছো, না না তোমার নামে থানায় ডায়েরি হবে কেন? দেখো, হুট করে না জেনে শুনে বছরের শুরুতে সংসারে অশান্তি করো না। না জেনে শুনে মানে? এসো এসো আমার সঙ্গে, এসো। আরে ছাড়ুন, যাচ্ছি তো। এই যে ভাই, আপনি এইমাত্র বললেন না আকবর সাহেবের নামে থানায় ডায়েরি আছে? জি, আমি তো থানার ডায়েরির কথা কিছু বলিনি। ওই হলো, ডায়েরি তো থানাতেই হয়। জি, ওটা থানার ডায়েরি না, আমাদের করিম সাহেব ওনার জন্য একটা ডায়েরি পাঠিয়েছে। এই যে উপরে নাম লেখা আছে, নিন স্যার। করিম সাহেবকে আমার ধন্যবাদ দিন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি। কি বুঝলে, এটা অপরাধের ডায়েরি না, বছরের শুরুতে ভালোবাসার ডায়েরি। না, এটা তোমাকে দিলাম। আসসালামু আলাইকুম। কি ব্যাপার বাবা? এই চাচা, আজ বছরের প্রথম দিন তো, তাই আপনি দোয়া নিতে আইছি, দোয়া করবেন চাচা। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার বাটা দেখছো? হ্যাঁ, গেছে গেলেও দেখলাম ফোলাটা ভালো, আজ দেখে মাথার গন্ডগোল। আর আজ হলো পৌষ মাসের 19 তারিখ, বৈশাখ মাস রয়েছে সে কোন হানে বছরের পয়লা। পাগল জানি কোন। স্যার, আজকে বছরের প্রথম দিন, আজকে ঘুরাইন না স্যার, একটু দয়া করেন। আমি তো আপনাকে ঘুরাইতে চাই না, আপনি আমার জন্য কিছু করেন, আমিও আপনার জন্য কিছু করব। আপনি স্যার কি বলতে চাইতেছেন আমি ঠিক বুঝতে পারছি, কিন্তু স্যার আজকে বছরের প্রথম দিন, এই কাজটা আমি করতে চাইতেছি না স্যার। তাইলে স্যার সারা বছরই আমার কিছু না কিছু দিতে হইব, সব সময় তো দেই, আজকে মাফ করেন। আমার বেলা তো ভাই সে একই কথা, কিন্তু স্যার আজকে কাজটা না হইলে বড় অসুবিধায় পড়বো। কিন্তু সারা বছর ধরে যে আমি অসুবিধায় পড়বো, সেটা সমাধান দিবে কে? স্যার, এটা একটা ভালো সমাধান। তুমি আবার কি সমাধান দেবে? এতদিন চাকরির মায়ায় কিছু কইতে পারি নাই স্যার, কাল থেকে চাকরি শেষ, অবসরে যাইতাছি স্যার, অহন কইতে পারি। আর অত কথা বলতে আছো কেন? সমাধানটা কি সেইটা বলো। আপনারা দুইজনই বছরের পয়লা দিন থেকে এই দিয়া নেয়ার অভ্যাসটা ছাইড়া দেন, তাতে আপনারাও ভালো থাকবেন, এই অফিসটাও ভালো থাকবে, দেশটারও ভালো। তাই বলে নিজে নিজেই চিকিৎসক হয়ে যাওয়া ঠিক নয়, চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে যাওয়াই হচ্ছে উচিত।
তবে মধ্যরাতে ভিক্ষে করতে যাওয়া কি উচিত? ভাই মুরব্বির নামে বাইগো দান কইরা যান গো ভাই মমি মই স্যার একটু নিয়ে স্যার বড় ভিক্ষা দেন স্যার বছরটা ভালো করে আমাকে দিলে কমবো না স্যার এইটা আবার কি বাস দোষ যাও যাও হ্যাপি বেবি স্যার হই বেড়া হই এত রাইতে তোমরা এখানে কি করতেছো? দেখেন না ভিক্ষা করি হ্যাপি নিউ ইয়ার স্যার চুপ! এত রাইতে ভিক্ষা করে এখন তোমার ভিক্ষা দিব কেটা? স্যার আইস তো এখন এই ভিক্ষা চাওয়ানোর সময় এইটা কি ভিক্ষা করার জায়গা হইলো? আজকের জন্য এই সব বড় বড় হোটেলের সামনে তো ভিক্ষা চাওয়ানোর ভালো জায়গা বলে কি? হ স্যার আজ তো 31st নাইট দেখেন নাই অনেকে একলা দোকলা হইয়া এইসব হোটেলে যাইতেছে তারপর গভীর রাইতে কেউ নাচতে নাচতে কেউ বা ঢলতে ঢলতে কেউ বা ঘুরাইতে ঘুরাইতে বাইর হইতেছে হ্যাঁ ওর কাছে ভিক্ষা চাওয়ানোর লিগা এইখানে কার হইছি অনেকেরই হুঁশ থাকে না তো এই ভিক্ষাটা আমার কাছে লটারির মতো পাইলে ছক্কা বুঝছি বহুত লেকচার দিছো এখন যাও স্যার বছরের পয়লা দিন ভেজাল করেন না যাও ওই মুরব্বির নামে বাইগো দান কইরা যান মধ্যরাত থেকে এবারে সকালে আসা যাক। অনেকেই অনেকের কাছ থেকে টাকা ধার নেন ক্ষতি নেই, তবে যিনি ধার নেন তিনি যদি সময় মতো ফেরত দিয়ে দেন তবেই ভালো এই লেনদেন। শুভ নববর্ষ আসেন আসেন তা কথা নয় বার্তা নেই হঠাৎ বছরের পয়লা দিনই আপনার আগমন এই বছরের একটা রাশি চক্রের বই পইরাই আমি আপনার বাড়িতে চলে আসছি রাশি চক্রের বই থেকে কি আমার বাড়িতে আসতে বলছে না তা বলে নাই, তবে আমার রাশিতে লেখা আছে বছরের শুরুতেই অর্থপ্রাপ্তি যোগ বিশেষ করে যে পাওনাদার তার টাকা পাওয়ার সম্ভাবনা 100%। আর আপনার সঙ্গে তো আমার একটা দেনা পাওনার ব্যাপার আছে। তা তো আছে আপনি আমার কাছে 10,000 টাকা পান। আশা করি আজ মানে এই বছরের শুরুতেই আমার টাকাটা দিয়ে দিবেন। কিন্তু আজকে যে আমার কাছে টাকা নাই, গত বছর নিছেন আর আজ আরেক বছর ঘুরে আসছে, আজ আর নিরাশ করেন না, টাকাটা দিয়ে দেন। আমার রাশিতেও তাই বলে। আপনার রাশিতে বললে তো হবে না, টাকাটা তো আমার কাছে থাকতে হবে। আর রাশির কথাই যদি বলেন তাহলে ওই রাশি চক্রে কিন্তু আমার আজকে কোনো অর্থ বিয়োগ নাই। রাশি থেকে এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। সারা পৃথিবীর মতো আমাদের দেশেও রয়েছে বিচিত্র ধরনের মানুষ, বিচিত্র তাদের শখ। শখের বশে মানুষের নানা কিছু করে। আমরা আজ তেমনই এক ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যার শখ হচ্ছে সাইকেল চালানো। দিনাজপুরের বিরল থানার ফরাক্কাবাদ গ্রামের খায়রুল ইসলাম পেশায় যিনি একজন সবজি বিক্রেতা। খায়রুল ইসলাম দীর্ঘদিন পরিশ্রম করে রপ্ত করেছেন রেল লাইনের উপর দিয়ে 2টি সাইকেল চালনা, একটি পায়ে চালান, অন্যটি হাতে ধরে। যে আমার একটা আশা ছিল ইত্যাদিকে আমি 2টা সাইকেল চালাবো, আজকে আমার ইত্যাদি হচ্ছে, আমি বড় খুশি আজকে। ইত্যাদিকে ধন্যবাদ। শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। আজকের এই পর্বেও বরাবরের মতো আমরা 5 জন দর্শককে নির্বাচিত করব এবং এই নির্বাচনের জন্য আপনারা যখন এই অডিটোরিয়ামে ঢুকেছেন তখন আমাদের সহকারীরা আপনাদের হাতে একটি বিশেষ উপকরণ দিয়েছে, অর্থাৎ রং বেরঙের ঘুড়ি। কারণ এই শীতকাল হচ্ছে ঘুড়ি ওড়ানোর জন্য উপযুক্ত সময়। আমি 1, 2, 3 বললেই আপনারা এই ঘুড়িগুলোকে নাড়তে থাকবেন এবং তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত 5 জন দর্শক। তাহলে আমরা শুরু করছি। 1, 2, 3 ঘুড়ি না। অনেক ধন্যবাদ, চমৎকার লাগছে এই দৃশ্য। এবারে অনুগ্রহ করে ঘুড়িগুলোকে নামান। এই রং বেরঙের শত শত ঘুড়ির মধ্যে আপনারা যারা লাল সবুজ রঙের ঘুড়ি পেয়েছেন তারা দাঁড়িয়ে যান, অর্থাৎ আমাদের পতাকার রঙের ঘুড়ি যারা পেয়েছেন তারা দাঁড়াবেন। চলে আসুন আপনারা ঘুড়ি ওড়াতে পারবেন, চলে আসুন। এবার আমরা শুরু করব আমাদের দ্বিতীয় পর্ব। আপনারা যারা এখানে এসেছেন তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের এখানে মঞ্চে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের শীতকালীন শাকসবজি সহ বিভিন্ন ঋতুরও কিছু শাকসবজি রয়েছে। যেমন এখানটা রয়েছে ঢ্যাঁড়স, বেগুন, পটল, মূলা, লাউ, কচু, মিষ্টি কুমড়া, পুঁই শাক এবং আরও 2-3 ধরনের শাক রয়েছে। ওদিকটা রয়েছে আলু। এই শাকসবজি দিয়ে কিছু প্রচলিত কথা এবং বাগধারা রয়েছে। যেমন ধরুন লাউ দিয়ে রয়েছে যেই লাউ সেই কদু। আপনাদের হাতে রানা এবং মামুন এই ক্লিপবোর্ডগুলো দিয়ে দেবে, এখানে কাগজ কলমও রয়েছে। আপনারা 1 মিনিট সময়ের মধ্যে যে যত বেশি বাগধারা কিংবা প্রচলিত কথা লিখতে পারবেন তারাই থাকবেন। আপনাদের 5 জন থেকে আমরা পরবর্তী পর্বের জন্য 3 জনকে মনোনীত করব। তাহলে আমরা শুরু করছি।
আপনারা প্রস্তুত? তাহলে শুরু হোক বাজনা, শুরু করুন আপনারা। সময় শেষ, সময় শেষ। এবারে দেখি এগুলো নেওয়া হোক। আমরা বোর্ডগুলো পেয়ে গেছি, দেখা যাক। প্রথম জন, আপনার নাম? ইমরুল মহসিন। ইমরুল মহসিন লিখেছেন যেই লাউ সেই কদু, এটা আমি বলে দিয়েছিলাম। আচ্ছা যাকে, তিনি পটল নিয়ে লিখেছেন পটল তোলা, পরীক্ষায় গোল আলু। এরপরে আরেকটি লিখেছেন তিনি বেগুনের নাই গুণ, তিনি 4টি লিখেছেন। এরপরে আছেন রুবিনা, রুবিনা লিখেছেন কচু পাতার পানি, মূলা দিয়ে লিখেছেন মূলার মতো দাঁত। এবারে তৃতীয় জন লিখেছেন স্বর্ণা, স্বর্ণা লিখেছেন যে লাউ সেই কদুটা আমি বলে দিয়েছি ঢেঁড়স, ঢেঁড়সের মতো ঢেঁড়স, ঢেঁড়সের মতো ঢেঁড়স, হ্যাঁ ঢেঁড়স তো ঢেঁড়সের মতোই হবে। এরপর আপনার নাম? জলি। জলি লিখেছেন যেই লাউ সেই কদু, এটা বলে দিয়েছি, এটা বাদ সবার কাছ থেকেই। আলু লিখেছে পরীক্ষায় গোল আলু পাওয়া, সবাই পরীক্ষায় গোল আলুর ব্যাপারে বেশ সচেতন দেখতে পাচ্ছি। এবারে পটল, লোকটি পটল তুললো, ঢেঁড়স, ঢেঁড়সের মতো নাক, শাক, শাক দিয়ে মাছ ঢাকা, কচু, কচু পাতার পানি। এরপরে ইসলাম দুলা, তিনি লিখেছেন আলু, পরীক্ষায় গোল আলু পেয়েছে, পটল তোলা, কচু, কচু কাটা করা, বেগুন, বেগুন ভর্তা, মূলা, নাকের সামনে মূলা ঝোলানো। আমরা ফলাফল পেয়ে গেছি। আপনারা অনেকেই খুব ভালো লিখেছেন, অনেকে আবার একই জিনিস দুবার করেও লিখেছেন, আবার অনেকে আমি যেটা বলে দিয়েছি সেটাও লিখেছেন। কিন্তু এখানে অনেকগুলো সবজি ছিল যেগুলো দিয়ে সুন্দর সুন্দর কথা লেখা যেত। যেমন এখানে পুঁই শাক রয়েছে, আমরা জানি কি মাছের রাজা রুই, শাকের রাজা পুঁই, আমরা অনেকেই বলি। আবার সর্ষের শাক ছিল, চোখে সর্ষে ফুল দেখে আমরা লিখতে পারতাম। আবার কুমড়া ছিল, দা কুমড়া সম্পর্কে বিষয়টি ছিল। অনেকেরই সুন্দর সুন্দর চোখ আছে, পটল চেরা চোখ, এটা লিখতে পারতেন। পটল তোলা লিখেছেন, বেগুন দিয়ে লেখা যেত তেলে বেগুনে জ্বলে ওঠা। আমরা এখন দেখবো ফলাফল। জলির 5টি ঠিক হয়েছে, কারণ যেটি আমরা বলেছি যে লাউ সেই কদু সেটাকে আমরা বাদ দিয়েছি। এরপর রয়েছেন শিরিন ইসলাম দোলা, তারও 5টি ঠিক হয়েছে। তাহলে আমরা যৌথভাবে এই দুজনকে প্রথম হিসেবে ধরতে পারি, তাদের জন্য করতালি, দোলা এবং শিরিন। এরপর আছে ইমরুল মহসিন, ইমরুল মহসিন লিখেছেন 4টি, তার ভিতরে যেহেতু যেই লাউ সেই কদু বলে দিয়েছি এটি বাদ গেলে থাকে 3টি, এবং তিনি হয়েছেন দ্বিতীয়। এবং বাকি দুজন, কেউ 3টি লিখেছেন, আরেকজন 2টি লিখেছেন, 2টির ভিতরে 2টি ভুল। এদিকে রুবিনা রহমান লিখেছেন 4টি, তার ভিতরে 2টি ভুল, শুদ্ধ হয়েছে 2টি। আপনাদের দুজনকে সসম্মানে দর্শক সারিতে চলে যেতে হবে, তবে নিরাশ হওয়ার কিছু নেই। আপনাদের জন্য রয়েছে পরিবেশ বন্ধু গাছ এবং কেয়ার গিফট সামগ্রী। অনেক ধন্যবাদ। এবার আমরা তৃতীয় পর্ব শুরু করব। আপনারা জানেন শীতকালীন সবজির ভেতরে শ্রেষ্ঠ সবজি হচ্ছে এই লাউ। একসময় রেওয়াজ ছিল যে অনেক সবজি কিনলে সবজি বিক্রেতা একটি লাউ দিত ফাউ হিসেবে। এছাড়াও শীতের শুরুতে এই লাউয়ের দাম চড়ে গেলেও শীতের শেষে এসে এই লাউয়ের দাম কিন্তু পড়ে যায়। লাউ শুধু সবজি নয়, লাউ দিয়ে তৈরি হয় আমাদের লোকসঙ্গীতের একটি প্রধান যন্ত্র একতারা। এই লাউ দিয়ে কিন্তু প্রচুর গানও রয়েছে, তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি গান হচ্ছে সাদের লাউ বানাইলো বলে বই লাগি। এবারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যন্ত্রী ভাইরা রয়েছেন, এরা গানটি বাজাবেন। আপনারা এই লাউ নিয়ে গিয়ে সেই গানটি গাইবেন, কারণ ইংরেজি নববর্ষের পালনে পাশ্চাত্য রীতির ধুম লেগে যায় প্রথম প্রহরেই। তার আগে চলুন আমরা সেই লোকসঙ্গীতটি গাই, যাতে আমরা আমাদের আপন সংস্কৃতি ভুলে না যাই। তবে প্রতিযোগিতাটি কি? এই লাউ দিয়ে গাইতে গাইতে আপনাদের অভিনয় করতে হবে, নাচতে হবে। যিনি ভালোভাবে গাইতে পারবেন এবং নাচতে পারবেন, যার অভিনয় ভালো লাগবে, তিনি হবেন প্রথম, তারপর দ্বিতীয়, তারপরে তৃতীয়। তাহলে আমরা শুরু করছি। আমার মনে হয় চমৎকার নেচেছেন ইনি, গানের সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। আর এখানে আপনার নাম শিরিন ইসলাম দোলা, তিনি দুলেছেন কিন্তু একটু পাশ্চাত্য ঢংটা রয়েছে। আর আপনি? ইমরুল মহসিন। ইমরুল মহসিন অত্যন্ত চমৎকার নেচেছেন, তাই বলে আপনাদের কারোই নিরাশ হবার কিছু নেই। আপনাদের সবার জন্যই রয়েছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের পক্ষ থেকে আমাদের কাছে সব সময়কার জন্য মহামূল্যবান পুরস্কার, এই বই, রয়েছে কেয়ার গিফট সামগ্রী এবং পরিবেশ বন্ধু গাছ, সাথে এই সবগুলো লাউ এবং সবজিও আপনাদের। আপনাদের ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ।
পৃথিবীর যেখানে যানবাহন আছে সেখানেই যানজট রয়েছে। তবে আমাদের দেশের ট্রাফিক ব্যবস্থার টেরিফিক অবস্থার কারণে এই জট ঝটপট খোলে না। এতে সবার অসুবিধা হলেও অনেকেই সেই অসুবিধা থেকে সুবিধা নিতে চেষ্টা করেন। যেমন এই ব্যক্তি। কি বাবা, আজ এত দেরি হলো কেন অফিসে আসতে? স্যার ওই জ্যামের কারণে। আপনার লজ্জা করে না? প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা লেটে অফিসে আসেন, এসেই বলেন জ্যামে পড়েছিলাম তাই আসতে লেট হয়েছে। আজ তো 3 ঘন্টা দেরি হলো, আজও বলবেন জ্যাম হয়েছে? জি স্যার। এটা বিশ্বাসযোগ্য কথা? এতদিন তো জাম ছুটি গেছে, চলে আইছি। আজকে জ্যাম আর ছুট লই না, অনেকক্ষণ অপেক্ষা করি। যখন দেখলাম এই জ্যাম আর ছুটতো না, ছুটতে ছুটতে অফিসের টাইম শেষ হয়ে যাব, তখন বাস থেকে নামে হাঁটি হাঁটি চলে আসলাম। এই জন্য 3 ঘন্টা লাগছে। জ্যামে যখন পড়বেনই জানেন, এরপর থেকে জ্যামের টাইমটা হিসেব করেই অফিসে রওনা দেবেন। জি স্যার। অফিসে লেট করে না আসার উপদেশ দিলেন ইনি। অনেকের আবার সুবুদ্ধি আসতেও লেট হয়, তাদের কি উপদেশ দেওয়া উচিত? আপনাদের নিশ্চয়ই ইত্যাদির ঈদ অনুষ্ঠানের সেই অসাধু কর্মকর্তাটির কথা মনে আছে। চলুন দেখা যাক এই নববর্ষের শুরুতে তার অবস্থা কি। রহমান সাহেব, আপনি শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তা হঠাৎ কি মনে করে? আমার হাতে তো আপনার কোনো ফাইলই নেই, যা ছিল ঈদের সময় সব ক্লিয়ার করে দিয়েছি। জি জি, তা দিয়েছেন, কিন্তু আমি আপনার ইচ্ছে মতো তেমন কিছু দিতে পারিনি। আজ নিয়ে এসেছি, এটা রাখুন স্যার। কি দরকার ছিল? আপনি আমাকে লজ্জায় ফেলে দিলেন। কাজ না করে এসে দেখছি জুতো দিয়েছিলাম তো বাচ্চার সাইজ, আমার সাইজ জানলেন কি করে? সাইজটা বড় কথা নয়, জুতোটাই আসল। বছরের প্রথম দিন আপনাকে জুতো দিতে পেরে আমি বড়ই আনন্দিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তাহলে দিয়ে খুব আনন্দ পান না? না না, সবাইকে না, আপনাদের মতো লোককে বছরের প্রথম দিন জুতো দিতে পারার আনন্দটাই আলাদা। সারা বছর এই জুতো কথাটা যাতে মনে থাকে। লোকটাকে আমাকে জুতো দিল না জুতো মারল? মনে হয় ভদ্রলোকের বোধোদয় হয়েছে, তবে সব সময় সবার বোধোদয় হয় না। যেমন ধরুন, শীত এলে চাদরের আদর বেড়ে যায়। নানা জনে নানা প্রয়োজনে চাদরের দরও নানা রকম। পশমি শাল থেকে খদ্দর, কোনো চাদরেরই কদর কম নয়। তবে এই চাদরের নানান বরণ এবং পরার নানান ধরন অনেককেই স্মরণ করিয়ে দেয় কে কোন স্বভাবের মানুষ। তবে চাদর নিয়ে যাদের কোনো বিলাসিতা নেই, কনকনে শীতে চাদরই যাদের একমাত্র অবলম্বন, চাদর বোধহয় তার নামের সার্থকতা খুঁজে পায় একমাত্র তাদের কাছেই। শীতের এই বিষণ্ণতা ছেড়ে এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। কথায় আছে, জন্ম মৃত্যু বিয়ে মানুষের জীবন, এই 3 নিয়ে। স্বাভাবিকভাবে মানুষ একদিন জন্মগ্রহণ করে, তারপর মৃত্যুবরণ করে। এর মাঝখানে মানুষ যে শুভ কর্মটি করে সেটি হচ্ছে বিয়ে। এই বিয়ের প্রশ্ন এলেই আসে পাত্র পাত্রীর প্রশ্ন এবং উপযুক্ত পাত্র কিংবা পাত্রী খোঁজার প্রশ্ন। এই খোঁজাখুঁজিতে অনেক সময় দিন মাস বছরও লেগে যায়। তবে এর ব্যতিক্রমও রয়েছে। এবার আমরা তেমনই একটি পরিবারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। একই পরিবারের আপন 5 ভাই বিয়ে করেছেন অন্য আরেকটি পরিবারের আপন 5 বোনকে। এ ধরনের ঘটনা পৃথিবীর আর কোথাও ঘটেছে কিনা আমাদের জানা নেই। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমরা গিয়েছিলাম ইত্যাদির টিম নিয়ে পাবনার ভাঙ্গুরা বাজারে। পাবনার ভাঙ্গুরার এই গৌরী ভিলা হচ্ছে তারাপদ রায়ের বাড়ি। তিনি এবং তার স্ত্রী এখন আর জীবিত নেই। তারাপদ রায়ের 6 জন সন্তান, 5টি ছেলে, 1টি মেয়ে। এই 5 সন্তানের সঙ্গে মানিকগঞ্জের দাসরা গ্রামের নরেন্দ্রলাল রায়ের 5 মেয়ের বিয়ে হয়েছে। আমাদের মতো ঘটনাটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করেছে। সম্প্রতি এ পরিবারের কাছে তারাও এ সম্পর্কিত বিভিন্ন তথ্য চেয়ে পাঠিয়েছেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই রায় পরিবারের সবাই সস্ত্রীক বসে আছেন। চলুন তাদের সঙ্গে কথা বলা যাক। আমরা শুরুতেই কথা বলবো এ বাড়ির বড় ছেলে বিশ্বনাথ কর্মকারের সঙ্গে। আপনার স্ত্রীর নাম? সাধনা রানী রায়।
সাধনারী রায়, আমরা শুনেছি তিনি নাকি মৃত্যুবরণ করেছেন। 2 বছর আগে উনি মারা গেছেন। 2 বছর আগে মারা গেছেন। আপনার নাম? বিমল চন্দ্র রায়। আপনি? রাধারানী রায়। রাধারানী রায়। আপনার স্বামী স্ত্রী? আচ্ছা, আপনি? নির্মল কুমার রায়। নির্মল কুমার রায়। আপনার নাম? সন্ধ্যা রায়। সন্ধ্যা রায়। আপনার স্বামী স্ত্রী? আপনার নাম? কমল কুমার রায়। কমল কুমার রায়। আপনি? অঞ্জলি রায়। অঞ্জলি। আপনার স্বামী স্ত্রী? হ্যাঁ। আপনার নাম? সুজিত কুমার রায়। আপনি? মুন্নি রায়। আপনি কি আপনার পরিবারের ছোট? আর আপনি তো ছোট, আমি মানে 2 পরিবারের 2জন ছোট সদস্য এবং সদস্যা। আচ্ছা, আমরা এই দম্পতিদের সঙ্গে পরিচিত হলাম। এখানে আরেকজন সদস্য রয়েছেন যিনি হচ্ছেন এই দুবারেরই বলা যায় এবং এই পরিবারের একমাত্র অভিভাবক, যিনি এখনো জীবিত রয়েছেন, নরেন্দ্রলাল রায়ের স্ত্রী। আপনার নাম? তারামণি। আচ্ছা, তারামণি রায়, একই পরিবারে আপনার 5টি মেয়েকে যে দিলেন, কেন দিলেন? বড় মেয়ে বিয়ে দিলাম তো, আচ্ছা। তখন যাতায়াতি করতাম, আচ্ছা। তখন খুশি হইলাম। আচ্ছা। তারপরে এই মেয়ে জমিয়া দিলাম, তারপরে 5 বছর পর 3 মেয়ের বিয়ে দিলেন। দিয়ে এই দিলাম। বাড়িতে আসার পর আপনার মেয়েরা কেমন আছে? সুখী? খুব সুখী। খুব সুখী? খুব সুখী। আচ্ছা, এতে তো আত্মীয়তা কমে যায় না? হ্যাঁ, অনেক আত্মীয় কমে গেছে। কমে গেছে, তাতে কি আপনার অসুবিধা হচ্ছে না? না, কোনো অসুবিধা নাই, খুব চিন্তার মধ্যে ছিলাম, চিন্তা হন নীরব। এখন চিন্তা মুক্ত? মুক্ত। অনেক ধন্যবাদ আপনাকে। ভেজা। আমরা এবার বিশ্বনাথ বাবুর সঙ্গে কথা বলবো। আপনি তো বড় সন্তান, আপনি তো প্রথম বিয়ে করেছেন। এই যে 5 বোন এই বাড়িতে এলো, তাদের পারস্পরিক সম্পর্কটা কেমন? অত্যন্ত ভালো। তো সবচেয়ে বেশি সহযোগিতা করছে আমার স্ত্রী। সে এই সংসারে আসার পর থেকে আমার বাবা তো তাকে সবসময় মা লক্ষ্মী বলেই মনে করত, এবং তার সুন্দর ব্যবহারেই আমার বাবা মা খুব খুশি হয়ে তার অন্যান্য মেয়েদেরকে নিয়ে আসছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার কথা বলবো রাধা রানী রায়ের সঙ্গে, কারণ তিনি বোধহয় এখন সবচেয়ে বড় এই বাড়িতে স্ত্রী হিসেবে, আপনার স্ত্রীর পরেই। আচ্ছা, রাধা রানী রায়, আমরা একটা জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে যে আমাদের দেশে যে সামাজিক অবস্থা, তাতে দেখা যায় একই পরিবারে যদি সবাই একসঙ্গে বসবাস করতে যায়, অনেক সময় কিছুটা দ্বন্দ্ব কলহের সৃষ্টি হয়। তো আপনাদের মধ্যে কি সেটা কোনোদিন হয়েছে? হয় নাই। কখনো হয় নাই? সুখে আছে, শান্তিতে আছে। সুখে আছেন, শান্তিতে আছেন। দর্শক মণ্ডলী, আমরাও চাই এই পরিবার সবাই মিলেমিশে সুখে থাক, শান্তিতে থাক। ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে, এই পরিবারের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এতে করে বৈবাহিক সূত্রে বাহিত আত্মীয়তার বহর বৃদ্ধি হয়তো ব্যাহত হতে পারে, তবে সব কথার শেষ কথা হলো, সাংসারিক বন্ধনের এই ছন্দ যদি হয় স্বচ্ছন্দ, তবে তাতেই আনন্দ। এই আনন্দ থেকে চলুন যাওয়া যাক আমাদের সদানন্দ ভাগ্নের ভাগ্যোন্নয়নের ভাগ নিতে যিনি রাজি হন না সেই মামার কাছে। তিনি এবার কেন ক্ষিপ্ত? আর তুমি খালি সেতো না হুন্নি ফাল পারো। আর কত হুনুমে এমনিতেই কথার চালাই বাসি না, তার উপরে তুই খুলছস টকেটিভ সেন্টার। না, এটা খুব ভালো ব্যবসা। এই কথা সেই কথা না, যে কথার কথা তুমি ভাবতাছো, এটা টকশোর কথা। তোর এই পোষা বুদ্ধি দিছে কেন? আমার ব্রেন দেখো না, দিনকে দিন আমার কথা বাইরে যাইতেছে, আর এটার এক ধাপ আগায় দিছে মোবাইল ফোন আর টকশো। রাস্তাঘাটে হাটে মাঠে চারিদিকে তাকায় দেখবা, কানের কাছে একটা যন্ত্র ধরা, কেউ হাসতেছে, কেউ কাঁদতেছে, কেউ চিল্লাইতেছে, কেউ ঝাড়ি দিতেছে, কেউ সত্য কইতেছে, কেউ মিথ্যা কইতেছে, আবার কেউ চান্দা চাইতেছে। উপকারিতা আছে, অপকারিতা আছে। কথার মাত্রা এত বাইরে গেছে যে এটার মধ্যে ফ্রিও ঢুকছে। ফ্রি ঢুকছে মানে? ওই যে টক টাইম ফ্রি। আমি টকেটিভ সেন্টার সম্পর্কে জানতে চাই, মোবাইল না। আহো, বইতে সময় লাগবে, বইয়া করি। আসো মামা, আসো। এই তোমার কথাতে আসি। মোবাইলের সংখ্যা যেমন বাড়ছে, টকশোর সংখ্যা তেমনি বাড়ছে। তবে টকশোর সংখ্যা বাড়লো, টকশোতে আসা টক করার লোক তেমন বাড়ে নাই। ঘুরা ফিরা সেই একই মুখ, একই ফ্যাশন, পরিবর্তন শুধু একটাই, নতুন নতুন নাম, নতুন নতুন উপস্থাপন। তোর উদ্দেশ্য কি এটা কর? যেহেতু অনুষ্ঠানের সংখ্যা বেশি, টকারের সংখ্যা কম, এর জন্য আমি রাস্তাঘাট থেকে মানুষ টোকে এই না টক শোতে টক করার মতো শিক্ষা দেবো। যাগো টকার শর্ট পড়বো, তারা আমার এই টকেটিভ সেন্টার থেকে টকার টোকায় লয়ে যাবে। তুই কি শিক্ষা দিবি? ওটা তো সব বান্দাই আছে, ওই একই প্রশ্ন। আপনি কি খান, কি ফিনবেন, কি ভালোবাসেন, স্বপ্ন কি, কি করছেন, কি করবেন, কেন করছেন, কেন করবেন, এই তো। এইসব ডিকশনারির কাম কি? এইগুলি নতুন নতুন টক শোর উপস্থাপকের জন্য। ডিকশনারি দিয়ে হারা কি করবো? এইসব উপস্থাপকরা আমন্ত্রিত অতিথি সম্পর্কে যে সমস্ত বিশেষণ দেয়, ভবিষ্যতে বিশেষণ খুঁজে পাওয়া মুশকিল। যোগ্য মানুষের বেলায় যোগ্য বিশেষণ দিলে অসুবিধা কি? প্রশ্নটা তো ওই জায়গায়। কিছু কিছু আর্টিস্ট আই না, কেউ কয় কিংবদন্তি, কেউ কয় সেরা, দেশের গর্ব, ক্রেজ, হার্টথ্রব, অ্যাসেট, স্বপ্ন, দেশের অহংকার, এইরকম মেলা বিশেষণ। এগুলি যারা কয় এবং যাগো কয় তাগো স্মরণ করে কিনা জানি না, কিন্তু আমার স্মরণ করে। এই স্মরণ থেকেই আমার টকেটিভ সেন্টারের সৃষ্টি। এই যে তুই এতক্ষণ ধরে কথা কইলি, আমি কটা কথা কইছি, মুখটার একটু রেস্ট দে। কথা কম, কাজ বেশি। কাজই তো করতেছি, এইটা একটা ভালো উদ্যোগ না মামু? না,
যারা না জানি না বুঝা নিজের চেহারা দেখানোর লাগিয়া সহজ কাম মনে করে টকশো করতে আসে তাকে শিখানোর কিছু ব্যবস্থা কর, অন্তত যোগ্য জায়গায় যাতে যোগ্য বিশেষণটা দেয়। আর বারবার একই মুখ নাই না, সাধারণ মানুষগুলো নিয়ে একটা টকশোর ব্যবস্থা কর, যাদের জীবনের কথা শুনলে, সুখ দুঃখের কথা শুনলে অনেকেই অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। টাকা পয়সার কথা চিন্তা করিস না, আমি আছি না, আমি নিজে স্পন্সর করুন। টক শো টক ঝাল মিষ্টি হলে মন্দ নয়, কিন্তু শুধুই যদি টক অর্থাৎ বক বক করাই সার হয় তবে তার ভার আর যেন দর্শকদের সইতে না হয়। কারণ কথা যদি হয় অযথা তবে ভয় থাকে এভাবে বিভ্রান্ত হবার। আরে তুই এত রাতে চলে এলাম। কতদিন তোকে বললাম আমার বাসায় আয়, তা তো আইলি না, কিন্তু আজ হঠাৎ কেন আসতে মানা আছে? আরে ছি ছি, তা কেন হবে? আরে তোর বিষয়টা তো ভিন্ন, তোকে দাওয়াত দিলেও তো তুই আসতে পারস না। হ্যাঁ, ভাবলাম বছরের শুরুতে একটু ভালো খাবো, তাই তোর এখানে আসছি। কস কি? তোর মতো ভোজন রসিক লোক নিজের বাড়ির খাওয়ান বাদ দিয়া মধ্যরাইতে আমার এখানে আইসুস দাওয়াত খাইতে? হ্যাঁ, তোর বউ মানে আমার ভাবি যে এত ভালো রান্না করে সেইটা তো জানতাম না। আমার বউ ভালো রান্না করে সেটা তোর কে কইলো? কইব কেন, সারা দেশের লোকই তো জানে। সেদিন টিভি খুললেই দেখি ভাবি কি সব নতুন নতুন রান্না শিখাইতেছে, দেখাই জিভে পানি এসে গেছিল। হ, 2-3 মাস হয়েছে অনুষ্ঠানটা শুরু করছে। ওই অনুষ্ঠানটা দেখেই সিদ্ধান্ত লইছিলাম নববর্ষ উপলক্ষে তোর বাড়িতে একটা সারপ্রাইজ ভিজিট দিব, কারণ এই দিন নিশ্চয়ই ভাবি সব স্পেশাল আইটেম রানবো। দোস্ত, তুমি আইছো আমি খুব খুশি হয়েছি, কিন্তু খাওয়া দাওয়া করে তোমার আমি খুশি করতে পারবো না। কই বেটা, ভাবির রান্না তোর ভালো লাগে না? অবশ্যই লাগে, কিন্তু রাঁধলেই তো লাগবে। আমার বাসায় বেশিরভাগ সময় বুয়াই রান্না করে, আইজও তাই। দোস্ত, টেলিভিশন আর বাস্তব এক না। এবারে গান, আর এই গানটি গাইবার জন্য আমরা এমন একজন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি যার কণ্ঠ দেয়া গানের সংখ্যা কত তিনি নিজেই হয়তো তার হিসেব করতে পারবেন না। চলচ্চিত্র, টেলিভিশন, ক্যাসেটের অনেক শীর্ষস্থানীয় শিল্পী সহ অনেক শিল্পীর গানকেই সমৃদ্ধ করার জন্য অনেক সঙ্গীত পরিচালক তার কণ্ঠকে অলংকার হিসেবে ব্যবহার করেছেন। এতদিন তিনি ছিলেন পর্দার অন্তরালে, শিল্পী হিসেবে নয়, শিল্পীর সহযোগী হিসেবে। তবে আজ আর পর্দার অন্তরালে নয়, ইত্যাদির এই মঞ্চে আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি একক শিল্পী হিসেবে একক সঙ্গীত পরিবেশন করার জন্য। আর তিনি হচ্ছেন শিল্পী শুক্লা আচার্য। তার জন্য করতালি। শুক্লা আজকে আমাদেরকে যে গানটি শোনাবেন সেই গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু। তোমার মুখটা আমার চোখের সামনে মেলে ধরো,
জানি তুমি শুধু ঝড়ো। আমার আঁচলটাকে দাও না মিলে, চাঁদকে আড়াল করো। তোমার মুখটা আমার চোখের সামনে মেলে ধরো। আমার আঁচলটাকে দাও না মিলে, চাঁদকে আড়াল করো। আমরা শুক্লার কণ্ঠে চমৎকার গান শুনলাম। শুক্লা, আপনি তো অনেক গান গেয়েছেন, আপনার কি মনে আছে কত শো কিংবা হাজার গান গেয়েছেন? সেই হিসাবটা তো আমার এখন মনে নেই, আর গুনেও রাখিনি আসলে। আজকে আপনি ইত্যাদিতে গাইলেন, আপনার অনুভূতি কেমন? অবশ্যই খুব খুশি আমি, এবং ইত্যাদি আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে, ইত্যাদি সবার কাছে আমি কৃতজ্ঞ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। পল্লীমঙ্গলহাট গোলাপবাড়ি বগুড়া থেকে শাহিনুর রহমান সাগর একটি খাতা পাঠিয়ে লিখেছেন, প্রতিবারের মতো এবারও আমার খাতা শেষ হলে দোকানে যাই নতুন খাতা কিনতে, কিন্তু খাতাতে দেখতে পাই এক নতুন দৃশ্য। খাতার মলাটের দুপাশে ছিল কিছু নায়ক নায়িকার অশ্লীল ভঙ্গির ছবি। বেশ কয়েকটি খাতায় এরকম দেখতে পাই। আমি অনেক ভেবেও কোনো সমাধান করতে পারিনি যে এগুলো সিনেমা হলের ব্যানার বা দেয়াল ছেড়ে ছাত্রছাত্রীদের খাতার পৃষ্ঠায় কেন? রুচির দুর্ভিক্ষ যখন শিক্ষাকে আক্রমণ করে, তখন তা গোটার জাতির জন্যই ভয়ঙ্কর হয়ে ওঠে। এদের বিরুদ্ধে অতি সত্বর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে কোমলমতি ছাত্রছাত্রীরা এই ভয়ঙ্কর রুচিহীনতার ব্যাধি দ্বারা আক্রান্ত হতে না পারে। দক্ষিণ কোরিয়া থেকে লিটন লিখেছেন, আমাদের এখানে দেশে কিছু দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা পাওয়া যায়, যার মধ্যে কিছু বিজ্ঞাপন পাওয়া যায় যাতে সাধারণ মানুষ প্রতারিত হয়। যেমন 24 ঘন্টা থেকে শুরু করে 48 ঘন্টার মধ্যে যে কোনো কঠিন রোগমুক্তি থেকে শুরু করে ব্যবসা, বিদেশে পাঠানো, চাকুরিতে উন্নতি, এমনকি লটারিতে বিজয়ী করে দেওয়ারও গ্যারান্টি দেয়া হয়। আমার প্রশ্ন হলো, এসব যদি সত্যি হয় তাহলে সরকারি উদ্যোগে তাদের এই বিজ্ঞাপন পৃথিবীর বিভিন্ন দেশে প্রচার করা হোক, তাতে দেশ লাভবান হবে। আর যদি এগুলো মিথ্যে হয় তবে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এইসব বিজ্ঞাপনে যা জ্ঞাপন করা হয় তা যদি উদযাপন করা আদৌ সম্ভব হতো, তাহলে ওই বিজ্ঞাপনদাতারাই আপন ঝুলি ভরতেন আগে, হতেন সম্পদশালী। মানুষকে বিপথে নিয়ে আপদের ভয় দেখিয়ে বিপদে ফেলে নিরাপদে 2 পয়সা কামাবার এই ব্যবসা থামাবার কে আছেন তা সত্যি ভাবনার। আপনি যেমন এই বিষয়টি ভাবছেন বসে দক্ষিণ কোরিয়া, আমরাও তেমনি ভাবছি বসে এখানে এসব চলে কি করিয়া। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নাম্বার 2674, জিপিও, ঢাকা 1000। আর ইমেল করতে পারেন ittadi2674@gmail.com এই ঠিকানায়। ধন্যবাদ। নাটক দেখতে সবাই ভালোবাসেন, অবশ্য সেটা যদি ভালো নাটক হয়। তবে এখন আর একক নাটকের যুগ নেই, এখন এসেছে সিরিয়াল এবং মেগা সিরিয়ালের যুগ। নাটকের শুরুটা শক্ত কিছুতে আটকে টানতে থাকুন, ছিঁড়ে গেলেও অসুবিধে নেই, কারণ জোড়া দেবার ব্যবস্থা তো রয়েছেই। ঘোড়াকে জোড়া দিয়ে টেনে চালাতে চেষ্টা করলেও ঘোড়া চলবে না, শুয়ে পড়বে। এবারে তেমনি শুয়ে পড়া কিছু মেগা সিরিয়াল নিয়েই আমাদের এবারের পর্ব। আচ্ছা ভাই, আপনি কি আমাদের ৮০ পর্বের কিসের আলামত দেখেছেন? এটা কোন চ্যানেলে গেছে ভাই? কোন চ্যানেলে গেছে সেটাই জানেন না, তাহলে রিয়াকশন দেবেন কি? শোনেন, এটা আসমানি টিভি দেখেছে। আচ্ছা ভাই, এই কিসের আলামত মেগা সিরিয়াল সম্পর্কে আপনার মন্তব্যটা কি? 2-3টা পর্ব দেখছি, খুব সুবিধা হয় নাই। ভাই, সুবিধা হয় নাই বললে তো চলবে না, একটু নেগেটিভ হয়ে গেল না? কি বলবো? বলেন এটা অত্যন্ত উঁচু মানের নাটক হয়েছে। এর নায়ক শুক্রের চরিত্রটা খুব অসাধারণ, আমি ওনার ফ্যান হয়ে গেছি। এটা অত্যন্ত উঁচু মানের নাটক হয়েছে। বাকিটুকু আপা আপনি বলেন। এর নায়ক শুক্রের চরিত্রটা খুব অসাধারণ। কি হলো, থামলেন কেন? পরেরটুকু বলেন, আমি ওনার ফ্যান হয়ে গেছি। এত বেশি মিথ্যা কথা বলতে পারবো না, আমি তো ওনার ফ্যান হইনি। তাহলে আপা আপনি বলুন, একটু পজিটিভ বলবেন। আমি নায়ক শুক্রের খুব ফ্যান, এই চরিত্রটিকে উনি খুব ডেঞ্জারাস ভাবে ফুটিয়ে তুলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই চলো, এই লোকেশন প্যাক আপ। এবার একটু সাধারণ মানুষের সাক্ষাৎকার নেওয়া দরকার। ওস্তাদ, কিছু বয়স্ক লোকের সাক্ষাৎকার নিতে হবে, নইলে ব্যাপারটা বিশ্বাসযোগ্য মনে হবে না। ঠিকই বলেছো, সমাজের সকল শ্রেণী মানুষের কাছে নাটকটা যে গ্রহণযোগ্য হয়েছে সেইটা তো এস্টাবলিশ করতে হবে। আরে ওই দেখুন চাচা যায়, চলো 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 চলো। এই যে চাচা, এই যে চাচা। চাচা, আসমানি টিভির এই কিসের আলামত মেগা সিরিয়ালটি সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাচ্ছিলাম। কি মন্তব্য করব বাবা? এই যদি একটু বলতেন, নাটকের একটা আলাদা বক্তব্য ছিল, নাটকটা ব্যতিক্রমী, এবং এই নাট্যকার এবং পরিচালকরে অনেক ধন্যবাদ।
বাবা বৃদ্ধ মানুষ, এত কথা বলতে পারবে না। ঠিক আছে, আপনারা বাপ মেয়ে ভাগ করে বলুন। আপনি শুরুটুকু বলুন, আর চাচা আপনি আমাকে অর্থাৎ পরিচালককে একটু ধন্যবাদ দেবেন। নাটকটি অত্যন্ত বক্তব্য প্রধান, যে কেউ দেখলে বলতে বাধ্য এ কিসের আলামত। এখানেই নাটকের নামকরণের সার্থকতা। পরিচালককে ধন্যবাদ। থ্যাংক ইউ চাচা। এই যে ভাই, ঠিক আছে, আপনি একটু বলেন। ঠিক আছে, নেন। আসমানি টিভিতে যখন একটা মেগা সিরিয়াল চলতেছে, যেই নাটক 20 পর্বে শেষ করা যায়, সেই নাটক টাকা কামানোর লাইগা 125 পর্ব করছে। আমার কথা আমারে কইতে দেন, আমি কারো শিখানোর কথা কই না। ভাইজান কইতে দেন, নইলে গ্যাঞ্জাম করবো। ঠিক আছে ভাই, বলেন বলেন বলেন। এই ধরনের বিরক্তিকর নাটক চালায় দর্শকদের বিরক্ত করা একটা অপরাধ। এবার কাট ইট। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই, ভালো বলেছেন। আমার কথাটা কিন্তু কাটেন না। মাথা খারাপ, কাটবো কেন? মনে থাকে যান। চলুন বাবা। ভাইজান কাটার জামালা শেষ, রেকর্ডই করে নাই, আগেই সেরা দিছিলাম। এর লাগেই তো তোর আমি অ্যাসিস্ট্যান্ট বানাইছি। এই যে ভাই, এতক্ষণ ধরে আপনাকে এই তামাশা দেখলাম, একটা কথা বলি। নিশ্চয়ই নিশ্চয়ই, ক্যামেরায় বলুন। ক্যামেরায় বইলা লাভ নাই, চালাইবেন না। বলছিলাম কি, এইভাবে মানুষের ধৈরা বাইন্দা ভালো না বলাইয়া ভালো কিছু বানান, ভালো কিছু দেখান, তাইলেই মানুষে ভালো করবো। তখন আর সার্টিফিকেটের লাইগা রাস্তায় রাস্তায় ঘুরতে হইব না। এরা অবশ্য একটি জিনিস ঠিকই বুঝতে পেরেছেন যে নিজের ঢোল নিজেকেই পেটাতে হয়, অন্যকে পেটাতে দিলে তা ফাটিয়ে ফেলতে পারে। এই ফাটাফাটি থেকে চলুন এবারে যাওয়া যাক নানা নাতির কথা কাটাকাটি। রে ঠান্ডার মধ্যে ল্যাপটপ টান দিলি কে? দেশে কি শীত পড়ছে? শীতকালে শীত পড়বো না তো কি গরম পড়বো? উঠো, কয়টা বাজে দেখছো? রাত 9টা বাজে, 9টা। আরে উঠতেই তো মন চায় না, সকালে ঠান্ডা আর বিকালে ঠান্ডা সহ্য হয় না। আরে না না, পাক্কা বাড়িতে সেগুন কাঠের খাটে ল্যাপ গায়ে দিয়ে ঘুমাও। আর দেখো গা, শীতের মধ্যে রাস্তার পাশে খোলা আকাশের নিচে মানুষ ল্যাপ কাটা ছাড়াই কত কষ্টে শুয়ে রয়েছে। হ্যাগো কথা একটু চিন্তা করো, হ্যাগো সহ্য হয় কেমনে? এই তুই এত বড় বড় কথা কস কেটে, যত বড় মুখ তত বড় কথা। কথাটা ঠিক কইলা না। আমি সাইজে ছোট বইলা মুখটা সাইজে ছোট হইতে পারে, কিন্তু মনের সাইজটা বহুত বড়। কথাটাই মন থেকেই কইছি। অনেক বড় সাইজের মানুষ বড় সাইজের মুখ দিয়ে বড় বড় কথা কয়, কিন্তু কথাগুলা মুখের, মনের না। এই জন্যই কয় ছোট মন। তোমার প্রবাদটা তাগবেলাই প্রযোজ্য। এই ঘুম থেকে উঠে তুই আমার সাথে ঝগড়া শুরু করছিস, আর মানুষ আনন্দ ফুর্তি করতেছে। তো হঠাৎ আনন্দ ফুর্তির কি হইলো? এত বোঝো, এইটা বোঝো না। আজকে 31st নাইট, নতুন বছরের জন্য মানুষ আনন্দ ফুর্তি করতেছে। এই তার একটা ভুল কথা কইলা। আমি কবে শুদ্ধ কইছি? সব শুদ্ধ তো আপনি করেন। আমি তো মূর্খ, আমি কিচ্ছু বুঝি না। টিটকারে দিও না, যখন কথায় পারো না তখন উল্টা পেঁচ দাও। ওই যে কইলা 31st নাইট, এটা কি ঠিক? সবাই তো রাত 12টায় 1 মিনিটে আনন্দ ফুর্তি করে, নতুন বছরে বরণ করে। তার মানে কি 1 জানুয়ারি? সুতরাং কথাটা হওয়া উচিত 1 জানুয়ারি, 31st নাইট না। আমাকে এখানে না বুঝা মেলা লোক বছর শুরুর আগে থেকে শুভ নববর্ষ পালন শুরু করে দেয়। এগো উৎপাত থেকে বাঁচার লেগে রাস্তায় রাস্তায় পুলিশ পাহারা বসাইতে হয়। এই তুই কি বুঝিস ইদানিং তুই বেশি কথা কইস? আগে ভুল ধরলে 2-1 লাইনে শেষ করতি, এখন সমানে পেশাল পারিস। এরপরে তো দিনে শুরু করলে রাইতে শেষ করবি। বুঝাইতে হলে তা করতেও পারি, তবে দিনকে রাত করব না। থামলি কেন? না তুমি হঠাৎ ল্যাপ সরাইলা। না না, তুমি না ঠান্ডা সহ্য করতে পারো না। তোর কথা শুনে ঠান্ডা তো দূরের কথা, সারা শরীরটা আগুন জ্বলতেছে। মানুষের নাতি গো দেখলে মনটা জুড়ায় যায়। আমাকে বাড়ির পাশে রফিক সাহেবের নাতি কত ভদ্র, কত নম্র, পেটে বোমা মারলেও একটা কথা বেরিয়ে না। না না, পেটে বোমা মারলে তো মরি যাইব গা, কথা বাড়িব কেমনে? তুমি কি বোমা চিনো না? ঠিক আছে খাও। বোমা বোমা মারি। না না, ওলা না পর্দা খুলো। তুই বাড়ি বাইরে থাক, ঠান্ডা খা, মশার কামড় খা, দুধ কলা দিয়ে আমি সাপ পুষতেছি। না না, সাপে কিন্তু কলা খায় না। বছরের শেষ দিনটা আমার একটু শান্তিতে থাকবার দিল না রে। এই বছরটা হওয়ার হইছে, আগামী বছরটা যাতে ভালো যায় সেই দোয়াই করো। ভুল ভ্রান্তি না করলেই হয়। ভুল করলে মাসুল দিতে হয়, বিশেষ করে সেই ভুল যদি হয় সঠিক বেঠিক ব্যক্তিকে চিনতে। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? চেয়ারম্যান সাহেব,
কি হয়েছে এত চেঁচাচ্ছ কি জন্য? আপনারা কে কি হইব? চেয়ারম্যান সাহেবরে ডাকেন, দেরি করেন না ভাই, তাইলে আমার বহুত ক্ষতি হয়ে যাবো। চেয়ারম্যান সাহেব ভিতরে মিটিং এ ব্যস্ত, যা কর আমার কাছে কর, আমি তার কানে পৌঁছানোর ব্যবস্থা করবো। আরে আমাকে রাখছে তো মানুষের সুখ দুঃখ শোনার জন্য নাকি? বাইরে চেয়ারম্যান ছাড়া কাউরে করে লাভ হইব না। হাই রে, এতক্ষণে বোধহয় শেষ করে ফেলাইছে। শেষ করে ফেলাইছে? আবার কোন বিপদে পড়ি? আমি যাই। কই যান? আপনারা চেয়ারম্যানের লোক, শুনেন ভাই, চেয়ারম্যানের কন হের শালায় তার বন্ধু বান্ধব মিলা আমার ছাগলটা ধরে নিয়ে আইছে, এতক্ষণে বোধহয় খাইয়া ফেলাইছে। ছাগল? তা সেটা আগে বলবা তো। এটা তো ভারী অন্যায় কাজ করছে, অত্যন্ত অমার্জনীয় অপরাধ, গর্হিত কাজ করছে। আচ্ছা দেখো, তুমি চিন্তা করো না, আমি চেয়ারম্যানের কাছে অত্যন্ত গুরুত্ব সহকারে সব ঘটনা খুলে বলতেছি। হ্যাঁ, তুমি একটু দাঁড়াও। ভাইজান চেয়ারম্যান কি বলছে? সাংঘাতিক কথা বলছে। কি বলছে? আরে বলছি না, চেয়ারম্যান হচ্ছে দিল দরিয়া মানুষ, এত বড় একখান কইলজা। আহা, চেয়ারম্যান মানুষের দুঃখ কষ্ট মোটে সহ্য করতে পারে না। সমস্যা আছে যেখানে, চেয়ারম্যান আছে সেখানে, সাথে সাথে সমাধান। ভাই, আমার ছাগল সমস্যার কি সমাধান করছেন সেটা বলেন। এত ব্যস্ত হয়েও না তো, চেয়ারম্যানের কথার একটা ওজন আছে, ফস করে কইলে হইলো তাইলে কি কথার দাম থাকে? দেখো না, মিটিং এ সবার শেষে চেয়ারম্যান ভাষণ দেয়, কারণ ওই ভাষণটা অত্যন্ত মূল্যবান, সমস্ত মানুষ হা কইরা ভাষণ শুনে। ভাই, আপনি দুই হাত ধরি, আমার ছাগলের ব্যাপারে কি বলছে সেটা বলেন, আমারও শান্তি লাগতেছে। শোনো, বড় বড় দুর্ঘটনা ঘটার পর বড় বড় মানুষরা, নেতারা যে সমস্ত কথা বলে, তোমার সামান্য ছাগলের জন্য চেয়ারম্যান সেই কথা বলছে। আহ, কপাল একখান তোমার মেয়া। ভাই, আপনি দুটো পাও ধরি, কি বলছে বলেন। চেয়ারম্যান তোমার এই ছাগল অপহরণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছে, উষ্মা প্রকাশ করছে, উদ্বেগ প্রকাশ করছে। তারপর কিন্তু আমার ছাগল, ওই যে কথা কইতে দিল না, মাঝখান দিয়ে থামাই দিল। চেয়ারম্যান পরিশেষে এই ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছে। আর কি চাও? কিছু চাই না, আমার ছাগল চাই। ওই যে মনে মনে যা কইছে, লেখাপড়া না জানলে যা হয় আর কি। আরে মেয়া, এই কথার অর্থ যদি বুঝতা তাহলে আর ছাগল ছাগল করতা না। তুমি জানো এই কথার মূল্য কত? আপনি চেয়ারম্যানের কথা চাইতে আমার ছাগলের মূল্য অনেক বেশি। সামনে আবার কুরবানির ঈদ। কি? জি, ছাগল পাইলে ভালো, নাহলে আগামী ইলেকশনে আমরাও তীব্র নিন্দা জ্ঞাপন করবো, মনে রাখেন। কথায় বলে, যাই দিন ভালো আসে দিন খারাপ। তাই হয়তো নতুন বছরের এই আগমন আমাদের অনেককেই অনেক বিষয়ে ভাবিয়ে তোলে। আগামী বছরের শুরুতেই এই ব্যক্তির চাকুরির মেয়াদ শেষ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তির ভাবনা, চাকুরি শেষে এই বাজারে কিভাবে সংসার চলবে। অনেক মায়ের মতো এই শিশুদের মায়েদেরও ভাবনা, কোথায় এদের ভর্তি করাবো, সিট পাবো তো। বাড়িওয়ালার শর্ত অনুযায়ী প্রতি বছরের মতো আগামী বছরেও এই ভাড়াটিয়ার ভাড়া বাড়বে। আয় বাড়েনি, বর্ধিত ভাড়া আসবে কোত্থেকে? ভাঙনের মুখে এখনো কেউ বা নিজের ঠিকানায় আছেন, কিন্তু ভাবনা, যে হারে নদী ভাঙছে তাতে আগামী বছরটা কি এই ঠিকানা থাকবে? বছরটা গেলেই বয়স বেড়ে যাবে, শেষ হবে সরকারি চাকুরি পাবার বয়স সীমা। বড় শখ ছিল সরকারি চাকুরির, না, তার হলো না। আগামী বছর অনেকেরই বেতন বাড়বে, বিষয়টি আনন্দের। কিন্তু বেতন বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে দ্রব্যমূল্য যদি বাড়ে, তাহলে যাদের বেতন বাড়বে না তাদের কি হবে? আর এদের জীবনে বছর গেলেই বা কি, আর এলেই বা কি, তেমন কোনো প্রভাব পড়ে কি? বিদায় বেদনার হলেও আমরা সবাই নতুন বছরকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আমরা সবাই প্রত্যাশা করি নতুন বছরে আমরা নতুন করে ভাববো, আমাদের দেশের সমস্ত মানুষ যাতে আরেকটু ভালো থাকার আলো দেখতে পায়। অতীতে মুখ গুজে পড়ে না থেকে আমরা সবাই যেন এগিয়ে চলি সামনের দিকে, সম্ভাবনার দিকে। এবারে সেই সম্ভাবনার প্রত্যাশারী গান, আগামীকালের সূর্যোদয়কে ভেবে আজকের এই বিদায়ের ব্যথা ভুলতে চাই। আর এই গানটি গাওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে। এন্ড্রু কিশোর। এন্ড্রু কিশোর, আজকে এই বছরের শেষ দিনে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি কিছু বলার আছে? অবশ্যই, এই যে নতুন বছর আসছে, সেই বছরের জন্য সবাইকে শুভেচ্ছা, সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। অনেক ধন্যবাদ। শুভ নববর্ষ। আমরা চাই নতুন বছরটা সবার শুভ হোক।
এন্ড্রু কিশোর আজকে আমাদের অনুষ্ঠানের জন্য যে গানটি গাইবেন সেই গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু। আগামীকালের সূর্যোদয়কে ভেবে আজকের এই বিদায়ের ব্যথা ভুলতে চাই। আগামীকালের সূর্যোদয়কে ভেবে আজকের এই বিদায়ের ব্যথা ভুলতে চাই। অতীতের থেকে প্রেরণার দ্বীপ নিয়ে এগিয়ে চলাকে অনন্ত করে তুলতে চাই। আগামীকালে সূর্যোদয়কে ভেবে আজকের এই বিদায়ের ব্যথা ভুলতে চাই। প্রতি প্রভাতেই বাংলাদেশের মাটি আলোকিত হয়, হয় অবিরাম কাটি। প্রতি প্রভাতেই বাংলাদেশের মাটি আলোকিত হয়, হয় অবিরাম কাটি। এই পৃথিবীর দিকে সে আলোর সংকেতে মুক্ত স্বাধীন সকল দুয়ার খুলতে চাই। আগামীকালের সূর্যোদয়কে ভেবে আজকের এই বিদায়ের ব্যথা ভুলতে চাই। চেতনার অন্তবিহীন গানে চলেছি অসীম সত্যেরই সন্ধানে। ধ্রুব চেতনার অন্তবিহীন গানে চলেছি অসীম সত্যেরই সন্ধানে। তাই সময়ের বুকে জীবনের বীজ বুনে সম্ভাবনার জীবন দোলায় দুলতে চাই। আগামীকালে সূর্যোদয়কে ভেবে আজকের এই বিদায়ের ব্যথা ভুলতে চাই। অতীতের থেকে প্রেরণার দ্বীপ নিয়ে এগিয়ে চলাকে অনন্ত করে তুলতে চাই। আগামীকালে সূর্যোদয়কে ভেবে আজকের এই বিদায়ের ব্যথা বলতে চাই। দর্শক মণ্ডলী, শুধু বছর বিদায়ের ব্যথাই নয়, আমরা যাতে সকল ব্যথা বেদনা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সুন্দর সুস্থ জীবন ঘনিষ্ঠ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি এবং নতুন বছরকে বরণ করার এই আনন্দকে যাতে আমরা বছরব্যাপী ধরে রাখতে পারি, এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।